Hello viewers, welcome to my class. I am Mohammad Ali Kram, Senior Training Executive, ACI Training Department. স্বাগতম আমার ক্লাসে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বাংলাদেশের আসপেক্টে অন্যতম একটি প্রধান ফসল, সেটা হচ্ছে ভুট্টা। ভুট্টা সম্পর্কে সময় আমরা জানি ভুট্টার চাষের আধুনিক কলাকৌশল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। কিন্তু এই কলাকৌশল চাষের আধুনিক কলাকৌশল চাষের জানা সম্পর্কে জানার আগেই আমরা একটু ডাটা সম্পর্কে জেনে নেই যে বর্তমানে বাংলাদেশের জমিতে টোটাল বাংলাদেশের আমরা 9,30,000 হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে। কত বললাম? 9,30,000 হেক্টর জমিতে কিন্তু ভুট্টা চাষাবাদ হচ্ছে। এবং এই মুহূর্তে 2016 এবং 17 ডাটা অনুযায়ী আমরা জানি যে 30,26,000 মেট্রিক টন কিন্তু ভুট্টা আমাদের বাংলাদেশে বর্তমানে উৎপাদিত হচ্ছে। কত? 30,26,000 মেট্রিক টন। এবং বাংলাদেশে যে পরিমাণে পুষ্টি উপাদান এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা হিসাব করে থাকি তাহলে 30% নিউট্রিয়েন্ট কিন্তু সাপ্লাই হয় ভুট্টার মাধ্যমে। সো ভুট্টা একটি অন্যতম প্রধান ফসল, অন্যতম চাষাবাদ আমাদের মাধ্যমে করতে পারি। এই আসেন আমরা জেনে নেই ভুট্টা চাষের আধুনিক কলাকৌশল সম্পর্কে আমরা জেনে নেই এবং কীভাবে ভুট্টা চাষাবাদ করতে থাকি। ভুট্টা চাষের মাধ্যমে নট অনলি শুধু আমরা মানুষ, আমাদের যে গবাদি পশুগুলো আছে তাদেরও কিন্তু প্রধান খাদ্য হিসাবে ভুট্টাকে আমরা ব্যবহার করতে পারি। তো আসেন আমরা জেনে নেই যে ভুট্টা চাষের আধুনিক কলাকৌশল, ভুট্টা অর্থাৎ ভুট্টা কীভাবে চাষাবাদ করতে হবে। ভুট্টা যদি আমরা চাষ করতে যাই সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে বিষয়টাতে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জমির প্রকৃতি। জমির প্রকৃতির দিকে যদি আমরা বলতে চাই তাহলে পানি জমে না এবং উঁচু জমিতে, অর্থাৎ যে সমস্ত জমিতে পানি জমে না, বন্যাযুক্ত উঁচু এবং মাঝারি উঁচু জমিতে কিন্তু আমাদের ভুট্টা চাষাবাদটা ভালো হয়ে থাকে। এবং মাটি এমন হতে হবে যে পলিযুক্ত দোআঁশ মাটি, বেলে দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটিতে আমাদের ভুট্টাটা ভালো হয়ে থাকবে। বীজ বপনের মৌসুম, আমরা জানি যে ভুট্টা সারা বছর চাষ করা যায়। ভুট্টা এমন একটি ফসল যেটা আমরা সারা বছর চাষাবাদ করতে থাকি। কিন্তু এটা যদি আমরা সেগমেন্ট করতে যাই, অর্থাৎ কোন সময় সব থেকে ভালো হয় এটা যদি আমরা সেগমেন্ট করতে চাই তাহলে সব থেকে ভালো হবে যদি বারি মৌসুমে আমরা ধরি মিড সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আপকামিং সিজন, এটা সেপ্টেম্বরের 28 তারিখ আজকে, এটা যদি আমরা খুবই এই একেবারেই সামনের মাসের কিন্তু আমাদের চলে আসতেছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে আমাদের ভুট্টাটা চাষাবাদ শুরু করতে হবে এবং জানুয়ারি মাস পর্যন্ত আমরা এটা চাষাবাদ করতে পারবি। এবং খরিফ মৌসুমে আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু আমরা ভুট্টাটা চাষাবাদ করতে পারবো। যদি এই সময়ের মধ্যে আমরা ভুট্টা চাষাবাদ করতে পারি তাহলে ভুট্টার সব থেকে ফলন বেশি হবে। এবং বীজের হার সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে একর প্রতি 6 থেকে 7 কেজি ভুট্টা, একটু পুষ্ট দানার যদি ভুট্টা হয় তাহলে একর প্রতি 6 থেকে 7 কেজি ভুট্টা কিন্তু আমাদের একর প্রতি লাগবে। এবং বীজ বপনের দূরত্ব হচ্ছে সারি থেকে সারির দূরত্ব হবে 60 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব হবে 20 সেন্টিমিটার, অর্থাৎ 24 ইঞ্চি হবে সারি থেকে সারি দূরত্ব এবং বীজ থেকে বীজের দূরত্ব হবে 8 ইঞ্চি। এবং একর প্রতি যদি আমরা 24 ইঞ্চি করে সারি থেকে সারি দূরত্ব দেই এবং 8 ইঞ্চি করে যদি আমরা বীজের দূরত্ব দেই তাহলে একর প্রতি গাছের সংখ্যা হবে 33,738টি গাছ আমরা এক একরে গাছ লাগাতে পারবো। এখন আমরা আগেই বলেছি, দেখেন এখানে আমরা ছবিতে দেখাচ্ছি যে একটা সিড বেডের ছবি দেওয়া আছে এবং প্লান্টিকে সিডের চারা ছবি দেওয়া আছে। অর্থাৎ সারি থেকে সারি দূরত্ব যদি 24 ইঞ্চি হয় এবং বীজ থেকে বীজের দূরত্ব যদি 8 ইঞ্চি হয় এবং বীজ বপনের গভীরতা আমরা যদি 1 থেকে 1.5 ইঞ্চি করে দিই এবং প্রতি গর্তে যদি একটি করে বীজ লাগাতে পারি তাহলে কিন্তু আমরা একরে 33,738টি চারা কিন্তু আমরা লাগাতে পারবো। স্পেসিংটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা চাই যে আমাদের যে জমি আছে, আমাদের বাংলাদেশে দিন দিন কিন্তু জমির পরিমাণ কমে যাচ্ছে। আমরা চাইবো যে বাংলাদেশে যেন খুব অল্প জমিতে আমরা কিভাবে বেশি পরিমাণে গাছ লাগাতে পারি এবং সেখান থেকে বেশি পরিমাণে উৎপাদন করে নিতে পারি, সেজন্য কিন্তু আমাদের স্পেসিং সম্পর্কে জানতে হবে। অর্থাৎ স্পেসিং আমরা কি দিব? সারি থেকে সারি দূরত্ব থাকবে 24 ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব থাকবে 8 ইঞ্চি এবং ডেপথ থাকবে 1 থেকে 1.5 ইঞ্চি। এখন আসেন জমি তৈরি, ভুট্টার প্রোডাকশনের ক্ষেত্রে, ভুট্টার উৎপাদনের ক্ষেত্রে কিন্তু জমি তৈরি একটি প্রধান ইম্পর্টেন্ট বিষয়। কারণ জমি তৈরি যদি আমরা সঠিকভাবে না করতে পারি, জমির ল্যান্ড প্রিপারেশন যদি আমরা ভালোভাবে না করতে পারি, অ্যাগ্রোনমিক্যাল প্র্যাকটিসেস যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ভালো বীজ হওয়া সত্ত্বেও আমাদের প্রোডাকশন কিন্তু ভালো নাও আসতে পারে। সেজন্য আমাদের জমি তৈরির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। জমি তৈরির ক্ষেত্রে দেখতে হবে, আমরা আগেই বলেছি যে উঁচু জমিতে, বন্যামুক্ত মাঝারি উঁচু জমিতে আমাদের কিন্তু ভুট্টা চাষাবাদ করতে হবে। সো
ভুট্টার জমিটা এমন হতে হবে যেন মাটিটা ঝুরঝুরে হয়ে যায়, এবং মাটিটা ঝুরঝুরা করার জন্য আমাদের মিনিমাম 5টা থেকে 6টা চাষ আড়াআড়িভাবে দিতে হবে। আড়াআড়িভাবে দেওয়ার কারণে হবে কি, ভুট্টার জমির মাটিটা একেবারে ঝুরঝুরা হয়ে যাবে, এবং ভুট্টার যে বীজটা আমরা লাগাবো নিউট্রিয়েন্ট বেশি পরিমাণে আপটেক করতে পারবে, এবং তার শিকড় বাকড় বেশি পরিমাণে হবে, তার ভেজিটেটিভ গ্রোথটা কিন্তু ভালো হবে। এখন এই 5টা থেকে 6টা চাষাবাদ দেওয়ার পরে আমরা যে কাজটা করব, ভুট্টার প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের একটি প্রধান সমস্যা থেকে যায় যে ভুট্টার জমিতে অর্থাৎ ভুট্টার মাটির নিচে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় বাসা বাঁধে থাকে। তার মধ্যে অন্যতম যে পোকাটা সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে কাটুই পোকা। ভুট্টার জমিতে কাটুই পোকা অন্যতম একটি প্রধান সমস্যা হিসেবে দেখা যায়। চারা গাছ অবস্থায় যখন ভুট্টা মাত্র চারা গাছ অবস্থায় উঠছে তখন কিন্তু এই কাটুই পোকা তার গোড়ার মাজা থেকে কেটে দেয় এবং চারা উৎপাদন ব্যাহত হয়, এবং আলটিমেটলি হবে কি, আমাদের উৎপাদন কিন্তু ব্যাহত হবে। সো এই কাটুই পোকা এবং আরও একটি দেখেন নেমাটোড। ভুট্টার জমিতে প্রচুর পরিমাণে যদি আপনি অ্যাগ্রোনমিক্যাল প্র্যাকটিসেস ঠিকমতো না করেন, আপনার ফার্টিলাইজার যদি না ঠিকমতো না দেন বা সোলারাইজেশন যদি ঠিকমতো আপনি না করেন, তাহলে হবে কি, এই যে কাটুই পোকা এবং সেই সাথে নেমাটোড এবং সেই সাথে মাজরা পোকা কিন্তু আপনার জমিতে পরবর্তী সময়ে আপনার গাছের ক্ষতি সাধন করতে সক্ষম হবে। সো আমরা এই জমি তৈরির শেষ চাষে ট্রাই করব কি, এই যে কাটুই পোকা, নেমাটোড এবং মাজরা পোকা দমনের জন্য আমরা চেষ্টা করব। তো আমরা সেই জন্য কি করব, জমি তৈরির শেষ চাষে এই কাটুই পোকা দমনের জন্য আমাদের এর অন্যতম একটি সমাধান আছে। দেখেন ফাইটার, কি বললাম আমরা, ফাইটার খুবই ভালো একটা ওষুধ, ফাইটার 2.5 ইসি। এটা আমরা যখন জমি তৈরির শেষ চাষে সার ব্যবস্থাপনার সাথে কিন্তু আমরা ফাইটার প্রতি 10 মিলিতে করে 15 মিলি করে আমরা ফাইটারটা দিয়ে দিতে পারবো। সেই সাথে আরও দেখেন নেমাটোড মারার জন্য আমাদের অন্যতম একটি প্রধান সমাধান আছে, খুবই ভালো ওষুধ, এসিআইয়ের ব্রিফার 5G। একর প্রতি 4 থেকে 6 কেজি, একর প্রতি কি বললাম, একর প্রতি 4 থেকে 6 কেজি ব্রিফার সারের সাথে মিশিয়ে, এবং সেই সাথে বললাম ফাইটার 10 মিলিতে করে 15 মিলি করে পার 10 মিলি অফ ওয়াটার একসাথে মিশিয়ে আমরা জমিতে ল্যান্ড প্রিপারেশনের সময় ছিটিয়ে দেবো। তাহলে হবে কি, আমাদের যে কাটুই পোকা এবং নেমাটোড সেই সাথে আদার অন্যান্য যে সমস্ত মাজরা পোকা আছে, তারা যখন গাছটা জন্মাবে বা ভুট্টা যখন আসবে তখন কিন্তু তারা আক্রমণ করতে পারবে না, এবং আমাদের ভুট্টার প্রোডাকশনটা অর্থাৎ উৎপাদন অনেক বেশি হবে। তো এখন আসেন আমরা জেনে নেই ভুট্টার উৎপাদনের ক্ষেত্রে একটি অন্যতম প্রধান বিষয় হচ্ছে আপনার ফার্টিলাইজেশন বা সার ব্যবস্থাপনা। আপনার ভুট্টার জমিতে যদি সার ব্যবস্থাপনা ঠিকমতো না থাকে, কারণ আমরা সবাই জানি ভুট্টা কিন্তু একটি এক্সস্টিভ ক্রপ, প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট সে জমি থেকে আপটেক করে থাকে, প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট তা লাগে। সো জমি তৈরির সময় যেন আমরা যদি এই সার ব্যবস্থাপনা সঠিকভাবে না করে থাকি, তাহলে কিন্তু হবে কি, আমাদের ভুট্টার মোচাটা ছোট হবে, অনেক সময় দানা ফরমেশন হবে না, এবং দানা হয়তো বা ছোট হতে পারে। সো এই দানা ছোট হওয়ার কারণে হবে কিন্তু আমাদের প্রোডাকশন কিন্তু ফল করতে পারে। এখন যখন জমি তৈরির শেষ চাষে আমরা বলবো পাড়াআড়ি যখন 5টা থেকে 6টা চাষ দেবো, পঞ্চম চাষে অথবা ষষ্ঠ চাষে যখন আমরা ফাইনাল ল্যান্ড প্রিপারেশনে চলে আসবো, তখন আমাদের কিন্তু সার ব্যবস্থাপনা চলে যেতে পারে। গ্রামের দিকে অনেক জায়গায় অনেক সময় হয় কি, পচা গোবর বা আবর্জনা সার দিয়ে থাকে, ইউরিয়া দিয়ে থাকে, টিএসপি দিয়ে থাকে, জিপসাম দেয়, দস্তা দেয়, এবং একটি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে বোরন। ভুট্টাতে যদি আপনার বোরন সারের অভাব দেখা দেয়, তাহলে কিন্তু আপনার ভুট্টার জমিতে দানা ফরমেশন কিন্তু হবে না, কারণ বোরন হচ্ছে এই ভুট্টার দানা ফরমেশনের জন্য অর্থাৎ পলিনেশনের জন্য একটি ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট। তো আমরা যদি শুধু ইউরিয়া, টিএসপি, এমওপি আলাদা আলাদা করে দিতে চাই, সেটাও দিতে পারি। দেখেন আমাদের এখানে শখ করে সব লেখা আছে যে একর প্রতি একটা ভুট্টার জমিতে আপনার ইউরিয়া সার দিতে হবে প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তিতে। প্রথম কিস্তি দিয়ে দিতে হবে 30 থেকে 35 দিনে, এবং সেকেন্ড কিস্তিতে কিন্তু 65 থেকে 75 দিনে দিতে হবে। যখন পুরুষ ফুলটা মাত্র আসা শুরু করছে তখন কিন্তু আমাদের এই ইউরিয়া সারটা দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ সে ভেজিটেটিভ গ্রোথ শেষ করে এসে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট তার লাগে যেন সে পলিনেশনটা তার সঠিকভাবে হয়। এখন আমরা বলেছি কি ভুট্টা চাষের আধুনিক কলা কৌশল, আমরা ইউরিয়া, টিএসপি, এমওপি যদি আলাদা আলাদাভাবে দিতে চাই তাহলে আমাদের কস্টিংটা অনেক বেড়ে যাবে, আমাদের অনেক প্রবলেম হতে পারে। তো আমরা কি করব, আমাদের এই সার ব্যবস্থাপনা দমন করার জন্য, সার ব্যবস্থাপনাকে সহজ করার জন্য, ভুট্টার জমিতে উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য, উৎপাদন বাড়ানোর জন্য দেখেন আমাদের এসিআই ফার্টিলাইজার, এসিআই সার ডিপার্টমেন্ট দুটি নতুন পণ্য নিয়েছে। একটা হচ্ছে এসিআই বাম্পার জৈব সার এবং আরেকটি হচ্ছে রত্ন। রত্নতে আছে কি এনপিকেএস অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং সালফার আছে। সেই সাথে বাম্পার জৈব সারে মোটামুটি সব ধরনের অর্থাৎ জৈব কার্বন আছে।
আপনার জৈব কার্বনের সাথে সাথে কি আছে, ট্রাইকোডার্মা মিশ্রিত আছে বাম্পার জৈব সারে। অর্থাৎ আমরা যে নেমাটোডের কথা বললাম সেটা কিন্তু আক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারবে। সেই সাথে পারে জৈব কার্বন বেশি থাকার কারণে কি হচ্ছে, প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট দিতে পারবে। এবং রত্ন সার যদি আপনি ব্যবহার করেন একর প্রতি 180 থেকে 200 কেজি আপনি ব্যবহার করেন, তাহলে হচ্ছে কি একই শেষ চাষের জমিতে যখন আপনি রত্ন সারটা দিবেন তখন হবে কি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং সালফার একই সাথে 4টা পুষ্টি উপাদান আপনার জমিতে কিন্তু পেয়ে যাচ্ছে। যদিও বোরন সার কিন্তু আমাদের আগেই বলে দিয়েছি যে আমাদের বোরন সার কিন্তু আলাদাভাবে করে দিতে হবে, একর প্রতি মিনিমাম 5 কেজি বোরন সার কিন্তু আমাদের দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এশিয়ার বাম্পার সলুবার বোরন আছে 20%, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে হবে কি পলিনেশনটা ভালো হবে, যার ফলে আপনার ভুট্টার জমির যে দানাটা যখন দানা ফরমেশন হবে দানা ফরমেশনটা কিন্তু ভালো হবে। এখন আসেন সার ব্যবস্থাপনা শেষে যখন আমরা রগিংয়ে চলে যাব, আমাদের কিছু কিছু আছে চারা অনেক সময় কি মরে যায়, যে কোনো কারণে মরে যেতে পারে, প্রাকৃতিক কারণেও মরতে পারে বা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির কারণেও মরতে পারে। এখন ম্যাক্সিমাম আউটপুট আনার জন্য, অধিক পরিমাণে প্রোডাকশন আনার জন্য যে সমস্ত জায়গায় যে সমস্ত গর্তে আমরা দেখব যে ভুট্টার চারাগুলো মারা গেছে, তখন ওই সমস্ত গর্তে আমরা কিন্তু আবার একটা করে ভুট্টার দানা লাগিয়ে দিতে পারবো, যেন আবার সেখান থেকে চারা গজায় এবং সেখান থেকে নতুন একটি ভুট্টার গাছ বেরোয়। অর্থাৎ আমরা যে বলেছি 33,738টি গাছ থেকে আমরা চারা পাবো, আমরা এটাই এক্সপেক্ট করি যে 33,738টি গাছ থেকে আমরা ভুট্টা উৎপাদন করতে সক্ষম হব, না হলে হবে কি আমাদের ভুট্টার উৎপাদন কিন্তু কমে যাবে। এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সেটা সেচ ব্যবস্থাপনা। ভুট্টার জমিতে যদি আমরা যদি শর্টিং করে ফেলি তাহলে দুটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সার ব্যবস্থাপনা আর একটা হচ্ছে সেচ ব্যবস্থাপনা। সেচ ব্যবস্থাপনা যদি আপনার জমিতে বোরনের অভাব দেখা দেয় এবং আপনার জমিতে যদি সেচের অভাব দেখা দেয়, তাহলে আপনার জমিতে হয়তোবা মোচা হবে ঠিকই, পলিনেশন হয়তোবা হবে ঠিকই, কিন্তু আপনার জমি মোচা হবে ঠিকই কিন্তু দানা হবে না। এই দানা না হওয়ার কারণ, মেইন কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বোরন সারের অভাব আর একটা হচ্ছে সেচের অব্যবস্থাপনা। সেচ ব্যবস্থাপনার জন্য আমরা কি করতে পারি, মিনিমাম একটা ভুট্টার জমিতে ভুট্টা প্রোডাকশনের শুরু থেকে শেষ পর্যন্ত মিনিমাম 4টা সেচ আপনাকে দিতে হবে। কটা সেচ বললাম, 4টা সেচ কিন্তু আপনাকে দিতে হবে। প্রথম সেচ আপনার জমির যে কন্ডিশন যদি খুবই খারাপ থাকে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ যদি একটু কম থাকে, এটা ডিপেন্ড করবে আপনার জমিতে জলীয় বাষ্পের পরিমাণ বা পানির পরিমাণ কি পরিমাণে আছে। তবে আমরা ধরে নিব যে প্রথম সেচ থেকে আমরা শুরু করব, চারা লাগানোর 15 থেকে 20 দিনের মাথায় কিন্তু আমাদের প্রথম সেচটা দিতে হবে। যখন ভুট্টা চারা 4 থেকে 6 পাতা পর্যন্ত থাকবে তখন প্রথম সেচটা দিতে হবে। দ্বিতীয় সেচ তাহলে আমরা কখন দিব, দ্বিতীয় সেচ দিব বীজ বপনের 30 থেকে 35 দিনের মাথায়, অর্থাৎ 8 থেকে 12 পাতা যখন ভুট্টার পাতাটা হবে। অর্থাৎ এটা কিন্তু একটা ক্রিটিক্যাল পর্যায়ে, অর্থাৎ ভেজিটেটিভ গ্রোথ। আমরা আগেই বলেছি যে ভুট্টা কিন্তু একটি এক্সস্টিভ ক্রপ, প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট আপটেক করে এবং তার ভেজিটেটিভ গ্রোথেই যদি সে নিউট্রিয়েন্ট আপটেক না করতে পারে, ভেজিটেটিভ গ্রোথ যদি ঠিকমতো না হয়, সে কিন্তু ভুট্টার মোচাটা ঠিকমতো দিতে পারবে না এবং ভুট্টার মোচার ফরমেশন ভালো হবে না, আলটিমেটলি আমাদের কিন্তু প্রোডাকশনটা কমে যাবে। সো এই দ্বিতীয় সেচটা অবশ্যই এবং অবশ্যই আমাকে দিতে হবে। তৃতীয় সেচ দিতে হবে 60 থেকে 70 দিনের মাথায়, বীজ বপনের 60 থেকে 70 দিনের মাথায়। এটাও ইম্পর্টেন্ট, কারণ মোচা মাত্র বের হচ্ছে তখন আমাদের এই সেচটা দিতে হবে, কারণ মোচার পরাগায়নের ফলে যে স্ত্রী ফুলের গর্ভাশয়ের মাথায় যে স্টিগম্যাটিক ফ্লুইড থাকে, এই ফ্লুইডের লিকুইডিটি বাড়ানোর জন্য আমাদের তৃতীয় সেচটা ইম্পর্টেন্টলি দিতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 4 নম্বর সেচ, বীজ বপনের 85 থেকে 95 দিনের মাথায় একটা সেচ কিন্তু আপনাকে দিতে হবে। কারণ কি, এই যে বললাম স্টিগম্যাটিক ফ্লুইড, এটা যদি পানির অভাব যদি আপনার জমিতে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ বোরনের অভাব যদি আপনার জমিতে থাকে, তাহলে কি হবে, আমাদের কিন্তু স্টিগম্যাটিক ফ্লুইড শুকিয়ে যাবে এবং পলিনেশনের প্রবলেম হবে। পলিনেশনের প্রবলেমই যখনই হবে তখন কি হবে, আপনার মোচা ঠিকই হবে কিন্তু দানার ফরমেশন কিন্তু ঠিক মতো হবে না। তাহলে আমরা কি বললাম, আমরা 4টা ভাগে আমরা ভুট্টার সেচটা দিব। প্রথম সেচ দিব 15 থেকে 20 দিনের মাথায়, দ্বিতীয় সেচটা দিব 30 থেকে 35 দিনের মাথায়, তৃতীয় সেচটা দিব 60 থেকে 70 দিনের মাথায় এবং চতুর্থ সেচটা দিব 85 থেকে 95 দিনের মাথায়। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন ভুট্টার মোচা বেরোচ্ছে, ফুল ফুটছে এবং দানা বেঁধে যাচ্ছে, অর্থাৎ মেইজের যে গ্রেইন ফরমেশনের সময় যেন জমিতে কোনো ক্রমে জলাবদ্ধতা না থাকে। কারণ হবে কি, তখন বিভিন্ন ধরনের ডিজিজের আক্রমণ হতে পারে, বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে পারে। আলটিমেটলি হবে কি, আমাদের আলটিমেট টার্গেট কিন্তু ভুট্টার প্রোডাকশনটাকে বাড়ানোই হচ্ছে আমাদের মেইন টার্গেট। কারণ আমরা শুরুতেই বলে দিচ্ছি যে আমরা যে বিষয়টা আলোচনা করব, ভুট্টা চাষের আধুনিক
কলা কৌশল। সো আমাকে টার্গেটই রাখতে হবে কিভাবে আমি ফলনটা বাড়াবো। জলাশয় বা জলবদ্ধতা যদি থাকে তাহলে হবে কি বিভিন্ন ধরনের পোকামাকড়ের আবির্ভাব হবে, আপনার জমির ভুট্টার ফরমেশন কম হবে, বিভিন্ন ধরনের রোগবালাই আক্রমণ হবে, আপনার ভুট্টার কিন্তু প্রোডাকশনটা কমে যাবে। তো এই কারণে আমরা বলছি 4টা সেচ দেওয়ার পরেও আপনাকে যদি অধিক পরিমাণে বৃষ্টিপাত হয় আপনাকে ড্রেনেজ করে নালা করে দিয়ে আপনাকে কি করতে হবে, অধিক পানিটা বের করে দিতে হবে যেন কোনো মতেই আপনার জমিতে পানি না জমে। সেই সাথে কি করতে হবে, নিড়ানি দিতে হবে, আগাছা দমন করতে হবে, কারণ পানি দেওয়ার সাথে সাথে হয় কি কিছু পরিমাণে আগাছা চলে আসতে পারবে, এটাই স্বাভাবিক। সাধারণত ভুট্টার জমিতে আমরা আগাছানাশক দেই না, ম্যানুয়ালি আমরা নিড়ানি দিয়ে যে আগাছাগুলো হয় সেগুলো আমরা দমন করার ব্যবস্থা করব। 40 থেকে 45 দিনের মধ্যে ভুট্টার সমস্ত যে আগাছাগুলো থাকবে সেগুলো আমরা দমন করে ফেলবো। এছাড়াও দেখেন ভুট্টার যে পুষ্টিহীনতা লক্ষণ, যেটা কথাটা আমি বারবার বলছিলাম যে ভুট্টার সার ব্যবস্থাপনা, ভুট্টার যদি সারের কোনো অভাব হয়, নিউট্রিয়েন্ট যদি ডেফিসিয়েন্সি দেখা দেয়, তাহলে এখানে ছবিতে দেখেন যে ভুট্টার পাতার ক্ষেত্রে কি কি অভাব দেখা দিতে পারে এবং ভুট্টার মোচার ক্ষেত্রে কি কি অভাব দেখা দিতে পারে। তো আমরা তো চাই না যে এরকম ধরনের আঁকা বাঁকা বা ডিফল্ট মোচা কিন্তু আমরা আসলে চাইবো না। এবং এই যে পাতার অভাব যদি দেখা যায় তাহলে কিন্তু মোচাটা এরকম হবে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভুট্টার কিন্তু অ্যাগ্রোনমিক প্র্যাকটিসেসের মধ্যে সার ব্যবস্থাপনাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো আমরা সার ব্যবস্থাপনা করব, সেচ ব্যবস্থাপনা করব এবং এবং ভুট্টার জন্য অধিক পরিমাণে ফলন আমরা ঘরে নিয়ে আসতে পারি, আমাদের কৃষকের মুখে হাসি ফোটাইতে পারি। কারণ দেখেন আমরা কিন্তু বলেছি যে 30,26,000 মেট্রিক টন আমরা প্রতি বছর অর্থাৎ 2016 এবং 17-তে আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি। যদিও কিন্তু এটা আমাদের ডিমান্ড ফুলফিল করছে না, প্রায় এর ডাবল আছে এর ডিমান্ড বাংলাদেশে। তো বাংলাদেশের মার্কেটে আমরা যেন আধুনিক কলাকৌশল করে ভুট্টার প্রোডাকশন আরও বাড়াতে পারি, ভুট্টার মোচার দানা ফরমেশন ঠিক মতো করি, ভুট্টার শেপ এবং সাইজ ঠিক করতে পারি, আলটিমেটলি ভুট্টার উৎপাদন বাড়াতে পারি, সেই ব্যবস্থাপনায় আমরা মাথায় রাখবো। এবং আশা করি আজকের আমার এই লেকচার থেকে ভুট্টা চাষের মেইনলি সার ব্যবস্থাপনা এবং সেচ ব্যবস্থাপনা সম্পর্কে কিছু জানতে পারছেন। আগামী দিনগুলোতে আমাকে লেকচারে কি ভুট্টা চাষের যে রোগ বালাই এবং পোকা দমন ব্যবস্থাপনা সম্পর্কে আমি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।